লর্ড কর্নওয়ালিসকে ধরেন একটু আমরা এইভাবে মনে রাখতে পারি যে তাকে মানুষ বা বাংলার জনগণ তাকে মানত না। মানে তার তার সময়ের সে সরাসরি শাসন করতে পারতেছে না, জনগণ তাকে মানতেছে না, এজন্য সে একটু কৌশলে সে রাষ্ট্র কাঠামো তৈরি করলো যে যাতে তার একটু খাটাখাটনি কম হয়। এই জন্য তখন সে কি বললো যে আমাকে স্যার ডাকবে, মানে হচ্ছে সে ইন্ডিয়ান যে সিভিল সার্ভিস যেটা, সেই ইন্ডিয়ান সিভিল সার্ভিস তৈরি করলো। কারণ লর্ড কর্নওয়ালিসের সবচাইতে বড় অবদান হচ্ছে সে ভারতের সিভিল সার্ভিসের জনক। এই বলে যে সিভিল সার্ভিসের জনককে লর্ড কর্নওয়ালিস। তো সে চিন্তা করলো যে এখানে যদি আমি আমার সরকারি চাকরির নামে কিছু অনুগত শ্রেণী তৈরি করতে পারি, তাহলে তারাই কাজকর্ম সব করে দিবে, তখন তার জন্য শাসন করা খুব সহজ হবে। তো ভারতের সিভিল সার্ভিস তৈরি করছে লর্ড কর্নওয়ালিস। মানে এটাকে ইয়ে করা যায় এইভাবে, টেকনিকটা যে যে তাকে কেউ কর্ণপাত করতো না, মানে কেউ তাকে শুনতো, কর্ণপাত মানে তার কথা কেউ শুনতো না। যে কর্নওয়ালিস থেকে কর্ণপাতটাকে নাম রাখবেন, তাহলে যেহেতু তাকে কেউ কর্ণপাত করতো না, তাহলে সে তো শাসন করতে হবে। এই জন্য সে কি করলো, ভারতের সিভিল সার্ভিস তৈরি করলো, তাকে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জনক বলা হয়। এরপর সে দেখলো যে না, রাজস্ব ব্যবস্থাও মানে দেখে যে তাকে মানুষ কর টর দেয় না, পরে সে চিন্তা করলো আমি ইনডাইরেক্টলি শাসন করব। এই জন্য সে জমিদারি প্রথা শুরু করলো। তাহলে সিভিল সার্ভিস, জমিদারি প্রথা এবং সরকারি কর্মকর্তাদেরকে যখন এখন উনি নিয়োগ দিল সিভিল সার্ভিসের, যখন সরকারি কর্মকর্তা নিয়োগ দিছে, এখন ওদের জন্য তো একটা বিধিনিষেধ দরকার, ওদের জন্য একটা আইন আইন কানুন দরকার। এই জন্য সে সরকারি কর্মচারীদের বিধিনিষেধ, যে কর্নেওয়ালিস কোড, এটার নাম হচ্ছে কর্নেওয়ালিস কোড, এইটা তৈরি করলো। তারপর সে আরেকটা ব্যবস্থা চালু করলো, যে 10 সালা বন্দোবস্ত। মানে 10 সালা বন্দোবস্ত মানে 10 বছরের জন্য জমিদারদেরকে তাদের জমি দিয়ে দিত, এরপর বলতো যে তোমরা আমাকে নির্দিষ্ট হারে এখান থেকে খাজনা দিলেই হবে। এটা ছিল 10 সালা বন্দোবস্ত। তো 10 সালা বন্দোবস্তর পরে আবার সে চিন্তা করলো যে 10 বছর 10 বছর করে আহ এই এত ঝামেলার চাইতে ওদেরকে জমিদারদেরকে একদম পুরোপুরি জমির বন্দোবস্ত দিয়ে দেয়। তখন এটাকে বলা হতো চিরস্থায়ী বন্দোবস্ত। এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1793 সালে। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল। এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমেই ছিল সূর্য অস্তের আইন এবং জমিদারি প্রথা। তো এই সূর্য অস্তের আইনের মাধ্যমে যে সূর্য অস্তের মধ্যে নির্দিষ্ট যে খাজনা সেটা দিতে হবে। এখন যদি সূর্য অস্ত চলে গেলে যদি না দিতে পারলে, তাহলে তাদের অনেক পুরানো জমিদার তারা তাদের জমিদারি হারাইছে। যারা ভালো জমিদার ওরা জমিদারি হারাই ফেলছে, কারণ যারা খারাপ জমিদার ওরা তো বেশি পরিমাণ সবাই মাইরে দিরা টাকা তুইলা ওকে দিছে, কর্নওয়ালিসকে। তো পূর্ববঙ্গের জমিদারি দখল ও প্রজাতন্ত্র আইন। তাহলে এই যে পূর্ববঙ্গে আমাদের যেই অঞ্চল, এই পূর্ব বাংলায় জমিদারি প্রথা, জমিদারি দখল এবং আরেকটা হচ্ছে প্রজাতন্ত্র আইন, এই দুইটাকে রোধ করার জন্য 1950 সালে একটা জমিদারি প্রথা বিলোপ ঘটে। তার মানে বাংলাদেশে জমিদারি প্রথা বিলোপ গেছে 1950 সালে। তার আগ পর্যন্ত এখানে জমিদারি প্রথাটা ছিল। তো পূর্ববঙ্গে জমিদার দখল ও প্রজা প্রজা দাসত্ব আইন, জমিদারি দখল ও প্রজা দাসত্ব আইন 1950, এইটার মাধ্যমে জমিদার প্রথা বিলোপ ঘটে। যেইটা লর্ড কর্নওয়ালিস যেই জমিদার প্রথা চালু করছিল, এটা স্বাধীন ভারত বিভাগের পরে 1950 সালে এই জমিদার প্রথা বিলোপ ঘটে। এখানে শেরে বাংলায় ফজলুল হকের খুব ভালো একটা অবদান ছিল। তো আমরা এখন তার গুরুত্বপূর্ণ কর্মগুলা দেখি। লর্ড কর্নওয়ালিসের গুরুত্বপূর্ণ কর্ম ছিল জমিদারি প্রথা প্রবর্তন। জমিদারদেরকে ব্রিটিশ শাসনের কাছে রাজস্ব প্রদানের বিনিময়ে জমির উপর স্থায়ী অধিকার দেওয়া হয়। এটা হচ্ছে জমিদার প্রথা। ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস যেটা বলে, ভারতের ব্রিটিশ শাসন ব্যবস্থার আরো দৃঢ় করার জন্য এটা চালু করা হয়েছে। 10 সালা বন্দোবস্ত হচ্ছে জমিদারদের কাছ থেকে রাজস্ব আদায়ের জন্য 10 বছরের জন্য একটি নির্দিষ্ট হার নির্ধারণ করা। এটা হলো 10 সালা বন্দোবস্ত, যে 10 বছরের জন্য জমি লিজ দিয়ে দেওয়া। চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে জমিদারদের উপর স্থায়ী অধিকার এবং ব্রিটিশ শাসনের কাছে নির্ধারিত হারে রাজস্ব প্রদানের যে সুযোগ, এটা হচ্ছে একদম পুরোপুরি তাদেরকে দিয়ে দিছিল মানে জমিগুলো। তো এরপর এখন আমরা তার সম্বন্ধে আরো কিছু বিষয় দেখি, যে একটি স্থায়ী ভূমি ব্যবস্থা ও
দক্ষ প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গরাজ্যকে একটি শক্তিশালী উপনিবেশিক রাষ্ট্র পরিণত করার উদ্দেশ্য নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট লর্ড কর্নওয়ালিসকে গভর্নর জেনারেল নিযুক্ত করেন। তার মানে তারা চাইছিল যে এখানে উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করতে হলে এখানে নিজেদের অনুগত কিছু কর্মচারী দরকার। এই অনুগত কিছু কর্মচারী বানানো হয়েছে বিভিন্ন পার্লামেন্টের। বিভিন্ন ধরেন জমিদার প্রথা, তারপর যেটা বলে এই যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, এটা তো ব্রিটিশদের সময় দেখবেন যে এখানে আমাদের এদিকে কেউ কি বলে, এখন আমরা যে এই সকল বংশমর্যাদা যারা বলে, ধরেন চৌধুরী বলে, খান বলে, তারপরে কি বলে, ভুইয়া বলে, এগুলা ছিল ব্রিটিশদের পাঁচ গোলাম। মানে এরা যারা, এখন কেউ এই বংশের থাকলে মাইন্ড করবেন না, ঠিক আছে, যে এরা যারা ছিল এরা ছিল ব্রিটিশদের পাঁচ গোলাম। মানে ওরা ব্রিটিশদের কাছে কাছে থাকতো, ছাতা ধরতো, ঠিক আছে, এরপরে শোষণ কইরা নিম্ন শ্রেণীর মানুষগুলাকে মাইরা ধইরা টাকা পয়সা নিয়ে এবার ওদেরকে ওদের হাতে তুলে দিত। দিলে তখন বলতো, আরে তুই তো চৌধুরী, তুমি তো খান, যাও মিয়া, এইভাবে বলতো। তার মানে খান চৌধুরী ওইটা সেইটা ভুইয়া এগুলা বইলা বইলা এই তাদেরকে রাজত্ব করার জন্য, মানে ব্রিটিশরা এখানে যে উপনিবেশিক শাসকদের দোসর ছিল, যেমন শেখ হাসিনার দোসর এস আলম সহকারে, ধরেন যে যারা এলাকার মধ্যে আপনাদের এলাকায় আছে না শেখ হাসিনার দোসর, ওরা যেরকম ছিল যে জনগণকে শোষণ করে করতো। আচ্ছা, তাহলে এই ব্রিটিশদের আমলেও এই জমিদার খান এই যে এগুলা যেগুলা ছিল, এরা সবগুলা ছিল এরকম আপনার ওদের ওদের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থাটাকে কি সুদৃঢ় করার জন্য ওরা এই ধরনের জমিদারি প্রথা, তারপর এই খান সাহেব, ওই সাহেব, সেই সাহেব, এগুলা দিয়ে দিয়ে ওরা এই দেশের কিছু অনুগত দাস তৈরি করছে ওদেরকে। ঠিক আছে, এখন এইবার ইতিহাস টিতিহাস না যাই না, এই বংশেরই মানুষ এরা এরা বলতেছে আমরা চৌধুরী, আমরা ওইটা সেটা, এটা হইলো ইতিহাস না জানানোর মানে সমস্যা। যে ইতিহাস জানলে এরা হলো বংশমর্যাদা নিয়ে এগুলা এগুলা বলার কোনো সুযোগ নাই। এই ব্রিটিশরা এই যে এই দেশে এত ভালোভাবে গাইরা বসার কারণ হচ্ছে এই ধরনের পদধারী মানুষ যারা আছে ওরা। এখন যে একটি স্থায়ী ভূমি ব্যবস্থা ও দক্ষ প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গরাজ্যকে একটি শক্তিশালী উপনিবেশিক রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্য নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট লর্ড কর্নওয়ালিসকে গভর্নর জেনারেল নিযুক্ত করে বাংলায় পাঠায়। লর্ড কর্নওয়ালিস দ্রুত গতিতে ভূমি রাজস্ব ব্যবস্থা ভূমি ব্যবস্থা ও শাসনের কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করেন। যেমন তিনি চিরস্থায়ী বন্দোবস্তের নামে তিনি একটি অনুগত জমিদার শ্রেণী তৈরি করেন। এইসব জমিদার জমিদারকে ভূমির একচ্ছত্র মালিক করা হয় এবং জমিদারের উপর সরকার রাজস্ব দাবি চিরকালের জন্য স্থির করে দেওয়া হয়। মানে তারা চিরকালের জন্য জমি পাবে, এটাকে বলে চিরস্থায়ী বন্দোবস্ত। এই ব্যবস্থা রাজনৈতিক উদ্দেশ্য ছিল উপনিবেশিক রাষ্ট্রকে সমর্থন করে এমন একটি প্রভাবশালী অনুগত শ্রেণী তৈরি করা। এর অর্থনৈতিক উদ্দেশ্য ছিল ভূমি নিয়ন্ত্রণে স্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে জমিদারদের থেকে একটা কৃষি অর্থনীতিকে গতিশীল করে তোলা। মানে কৃষি অর্থনীতি মানে ধরেন যে জমিদাররা নির্যাতন করবে, তখন কৃষকরা অনেক বেশি পরিমাণে মানে ফসল তৈরি করবে, এগুলা সব ইংল্যান্ডে পাঠাবে। এটাই ছিল ওদের কাজ। এবং কর্নওয়ালিস প্রশাসন, বিচার, পুলিশ বিভাগকে ঢেলে সাজাতে উপনিবেশিক রাষ্ট্রের ভিত মজবুত করেন। অন্যদিকে উচ্চ বেতনভোগী একটি পেশাগত আমলাতন্ত্র স্থাপন করেন এবং ঔপনিবেশিক রাষ্ট্রের আমলাতন্ত্র শাসন ব্যবস্থার ভিত্তি প্রতিষ্ঠা করে। এখন বুঝতেছেন যে আমাদের এই দেশের আমলাতন্ত্রের যে সমস্যা, এই যে আমলারা এখন, এর আগের সময়গুলোতে আমলারা নিজেদেরকে বলা হয় আমাকে স্যার ডাকবা, তারপর আমলারা দুর্নীতি করে করে বেগম পাড়া, ওই পাড়া, সেই পাড়া বানাইছে। এগুলা সবগুলা যেই মাস্টার মাইন্ড সেটা হচ্ছে কর্নেওয়ালিস। আর হচ্ছে আমাদের যেই পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে হলে কর্নেওয়ালিসের দোসর। মানে সে তার জীবন খুব ভালোভাবে ব্রিটিশ শাসনের যে জীবনী, এই জীবনে সে শেখ হাসিনা খুব ভালোভাবে পড়ছে। ঠিক আছে, পড়িয়া এরপরে এরকম একটা শক্তিশালী আমলাতন্ত্র গঠন করছে, যে আমলারা কর্নেওয়ালিসের যে ধারা, সেই ধারাটাকেই এরা প্রবর্তন করছে। এবং একইভাবে আপনি যখন কোনো একটা দেশে শোষণ করার চেষ্টা করবেন, তাহলে আপনাকে শক্তিশালী আমলাতন্ত্রের বিপক্ষে, মানে শক্তিশালী আমলাতন্ত্র গঠন করা ছাড়া কোনো উপায় নাই। আর এই যে থিওরি যেটা শেখ হাসিনা বাস্তবায়ন করছে, এটা হচ্ছে কর্নেওয়ালিসের যে থিওরি, সেই থিওরিটা সে এখানে বাস্তবায়ন করছে। একটা শক্তিশালী অনুগত আমলাতন্ত্র তৈরি করছে। আর জমিদার ধরান হচ্ছে যে ওই যে এস আলম আরো যারা আছে,
যেগুলো আছে না আমাদের সালমানের মানে ওরা ছিল ওই জমিদার, মানে ওরা যে বিভিন্ন জায়গা থেকে তুলে তুলে শেখ হাসিনাকে দিত। তো এইটা হচ্ছে অবস্থা। তো দেখবেন যে এই জন্যই দেখবেন ব্রিটিশ শাসন যত পড়বেন তত শেখ হাসিনার কথা তত বেশি মনে পড়বে, কানেক্ট করতে পারবেন। লর্ড কর্নওয়ালিস জমিদার প্রথা সূচনা করেন, ভারতের সিভিল সার্ভিসের জনক, সরকারি কর্মচারীদের জন্য বিধি বিধান কর্নওয়ালিস কোড তৈরি করেন। তো এরপর আমরা দেখব যে পূর্ববঙ্গ জমিদার দখল ও প্রজাতন্ত্র আইনের মাধ্যমে জমিদার প্রথা বিলোপ করেন। তাহলে পূর্ববঙ্গ জমিদার দখল ও প্রজাতন্ত্র আইন, যেটা 1950 সালে শেরেবাংলা একে ফজলুল হক, ওনার একটা ভালো অবদান ছিল এখানে। তো আমরা এরপরে দেখবো আরেকজন লর্ড, তার নাম হচ্ছে লর্ড ওয়েলেসলি। তো এই লর্ড ওয়েলেসলি সে ছিল প্রথম সাম্রাজ্যবাদী বড়লাট, মানে সে চাইছিল যে ব্রিটিশ সাম্রাজ্য আরো কিভাবে বড় করা যায়, এই জন্য তাকে সাম্রাজ্যবাদী বলা হয়। তো তার নামের সাথে আমরা একটু মিলাই, ওয়েলেসলি মানে সে তো ওয়েলেসলির সাথে কিভাবে কানেক্ট করে দেখেন। তো তার সময় মহীশূরের যেই টিপু সুলতান তার সময় একটা বিরোধিতা করে। তো ওয়েলেসলির একটা মানে কি খায়েশ ছিল বা তার একটা মতবাদ ছিল অধীনতামূলক মিত্রতা। অধীনতামূলক মিত্রতা, এই যে আমাদের যেমন একদম এখানেও শেখ হাসিনার সাথে মিল আছে ইন্ডিয়ার সাথে। অধীনতামূলক মিত্রতা মানে হচ্ছে যে এখানে শেখ হাসিনাকে বললো যে সমস্যা নাই, শেখ হাসিনা বললো আমাকে ক্ষমতায় রাখো আর তোমরা যা পারো নিয়ে যাও, এইটাই হলো অধীনতামূলক মিত্রতা। ঠিক আছে, যে যে তুমি আমার বন্ধু, ঠিক আছে, তবে তুমি আমার অধীন। বন্ধু কখনো অধীন হয় না, আপনার যার সাথে বন্ধুত্ব ও কি আপনার অধীন? আপনি কি ওর অধীন? আমার বন্ধুকে তো গালিও দেয়, আমার বন্ধু বান্ধব যেগুলো ওগুলাকে আমরা গালিও দেই, আবার ঠিকও হয়ে যায়। ঠিক আছে, তো এইটাই হলো অবস্থা। তাহলে এখানে সে বলছে অধীনতামূলক মিত্রতা, এটা তো হতে পারে না, এইটার বিরোধিতা করছে টিপু সুলতান। তো টিপু সুলতান অনেকগুলা যুদ্ধ টুদ্ধ করছে। তো টিপু সুলতান নিয়ে আমরা আসবো। তো এই টিপু সুলতান এটাকে মানে নাই, তখন ওয়েলেসলি বলছে যে ওয়েল আমার সাথে তাহলে যুদ্ধ করো। ঠিক আছে, তাহলে ওয়েলেসলি কি বললো টিপু সুলতানকে যে ওয়েল ঠিক আছে আমার সাথে আসো যুদ্ধ করো। তখন চতুর্থ মহীশূরের যুদ্ধে সেই টিপু সুলতান কিন্তু মারা যায়। তাহলে এখানে ওয়েলেসলির সাথে ওয়েল কথাটা মনে রাখবেন, যে এখানে সে একটা বিশাল বড় সাম্রাজ্যবাদী একটা আহ, মানে কি সাম্রাজ্যবাদী একটা নীতি প্রবর্তন করলো, সবাই এটা মেনে নিছে, কিন্তু টিপু সুলতান মানে নাই। পরে সেই টিপু সুলতানকে বললো আচ্ছা ওয়েল ঠিক আছে আমার সাথে এখন যুদ্ধ করা হয়েছে। পরে তার সাথে একটা যুদ্ধ হয়েছে। এখন টিপু সুলতান নিয়ে আমরা ডিটেলস একটু বলা দরকার, যে এখানে তার সাথে কি হয়েছিল। তো এখানে বলা হচ্ছে যে তিনি অধীনতামূলক যেই মিত্রতা নীতি প্রয়োগ করেন, এবং তখন এরপরে অনেকগুলা যেমন সুরাট, কর্ণাটক, তারপর হচ্ছে কর্ণাটক, আরেকটা হচ্ছে মহীশূর, আরেকটা হচ্ছে অযোধ্যা, এই সকল স্বাধীন এই সকল স্বাধীন অঞ্চলের স্বাধীনতা সে হরণ করে লর্ড ওয়েলেসলি। কিন্তু সেই সময় টিপু সুলতান ছিলেন মহীশূরের শাসনকর্তা, তিনি দ্বিতীয় মহীশূরের যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। দ্বিতীয় মহীশূরের একটা যুদ্ধ, সেই যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন, এবং সেই অস্ত্র ধারণে তিনি কিন্তু সেখানে জয় হয়। তো এরপরে চতুর্থ মহীশূরের যে যুদ্ধ, সেখানে লর্ড ওয়েলেসলির যে ভ্রাতা, তার ভাইয়ের নাম হচ্ছে আর্থার ওয়েলেসলি, তার সাথে টিপু সুলতানের একটা যুদ্ধ হয় 1799 সালে। 1799 সালে লর্ড ওয়েলেসলির ভাই আর্থার ওয়েলেসলির সাথে একটা যুদ্ধ হয় টিপু সুলতানের। সেই যুদ্ধে টিপু সুলতান বীরের মতো আহ কি মৃত্যুবরণ করেন। এই যে এটা একটা, ভাই এটা কি স্লাইড থেকে বলতেছে? হ্যাঁ এইটা স্লাইড থেকে বলছি, বড়লাট ওয়েলেসলি আসে নাই। না না, স্লাইড থেকে বলি নাই। আপনার বড়লাট ওয়েলেসলি দেখতেছেন, লর্ড ওয়েলেসলিকে? হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। হ্যাঁ, এইগুলা স্লাইডের বাইরে থেকে বলতেছি। তাহলে লর্ড ওয়েলেসলির ভাইয়ের নাম হচ্ছে আর্থার ওয়েলেসলি। সে বলল সে তার সাথে এই টিপু সুলতানের যুদ্ধ হয়, চতুর্থ মহীশূরের যুদ্ধ। এই যুদ্ধে 1799 সালে এই যুদ্ধে টিপু সুলতান মারা যায়, বীরের ন্যায় যুদ্ধ করে মারা যায়। তো টিপু সুলতান কিন্তু একজন মুসলিম ছিল। তো অধীনতামূলক বশ্যতা নীতির বিরোধিতা করেন টিপু সুলতান। তো এরপর আমরা দেখলাম, তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম যে অধীনতামূলক যে মিত্রতা, সেটার জনক হচ্ছে এই লর্ড ওয়েলেসলি। এবং তার সময় আরেকটা ঘটনা ঘটে, তার সময় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে।
আমরা জানি 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। তো সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয়। এটা আমরা বাংলায় পড়ছিলাম যে লর্ড ওয়েলেসলির সময় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। তো অধীনতামূলক বশ্যতা নীতি বিরোধিতা করেন টিপু সুলতান। আচ্ছা, তো এরপরে আমরা লর্ড বেন্টিককে আমরা বললাম। তো লর্ড বেন্টিকের সময় দেখলো যে লর্ড বেন্টিকের সাথে কি আছে, ব্লান্ট ব্লান্ট করে ফেলা, তাই না, মানে সব কিছুকে একসাথ করে ফেলা। তো এখন লর্ড বেন্টিক দেখতেছে যে এই হিন্দুগুলা এই সবগুলা কি শুরু করে দিল, যে সবাই সতীদাহ প্রথা করলো। সে ধরেন যে একদিন সে রাস্তা দিয়ে হাইটে গেল, দেখি যে লাশ একটাকে পড়াইতেছে, হিন্দুদের ডেড বডি। হঠাৎ করে সেখানে সেখানে মহিলা একটাকে জীবন্ত তাকে ছেড়ে দেওয়া হইলো, হাত পা বেঁধে তাকে জ্বলন্ত চিতায় ছেড়ে দেওয়া হলো। এখন লর্ড বেন্টিক লর্ড বেন্টিক সে তো এটা দেখে খুব মর্মাহত হইলো। সে চিন্তা করলো, দাঁড়া, যে আমি কি তোদেরকে ব্লান্ট করে দিব, মানে একদম তোদেরকে ফিসে দেব। তখন সে এই ওদেরকে ফিসে দেওয়ার জন্য কি সতীদাহ প্রথা রহিত করছে, যে তোদেরকে কি করে দেবো, যে সতীদাহ প্রথা, এটাকে সে খুব দুঃখ পাইছে। এরপর তার সেই সতীদাহ প্রথা রহিত করে দিছে। মানে এটাতে অনেকটা কি করা হলো, যে হিন্দুদের যে বিশাল এত বছরের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে অনেকটা ব্লান্ট করে দেওয়ার মতো। তো এইদিকে মনে রাখবেন, বেন্টিক হিন্দুদের সংস্কৃতি ব্লান্ট করে দিয়া এখানে কি সতীদাহ প্রথা রহিত করছে। আর সুযোগ এটার সাথে একটা অবদান ছিল রাজা রামমোহন রায়। 1829 সালে রাজা রামমোহন রায়ের সহযোগিতায় সে এই সতীদাহ প্রথা রহিত করে। সতীদাহ মানে কোনো সে দেখলো যে এরকম যে কোনো একটা মেয়ে লোক যার 12-13 বছর বয়সে বিয়ে হয়েছে, এই বয়সে তার স্বামী মারা গেছে। এখন বলতেছে যে কি, যে তাকে স্বামীর সাথে চিতায় দিয়ে দিতে হবে। এটাই হলো সতীদাহ প্রথা। কত নির্মম একটা, এটা ওদের ধর্মগ্রন্থে ছিল। দেখেন কত অমানবিক একটা ধর্মগ্রন্থ, মানে এটা আমার এখানে কেউ নাই, তো এটাও বললাম, থাকলেও বলবো যে এটা একটা অমানবিক। এবং এটার ভিত্তি কি, এরকম অসংখ্য গুজব, অসংখ্য ভ্রান্ত ধারণা হিন্দু ধর্মে আছে। সতীদাহ প্রথা রহিত করেন। তো এরপর যে ভারতের গভর্নর জেনারেলের শাসন আমরা দেখব। তো এরপরে লর্ড বেন্টিকের প্রতি খুশি হয়ে গেল, খুশি হয়ে বললো যে না, সমস্যা নাই, তোমাকে এখন পুরা ভারতের গভর্নর বানাই দেব। এত এতদিন পর্যন্ত সে ছিল বাংলার গভর্নর, পরে তাকে কি বললো যে তোমাকে পুরা ভারতের গভর্নর বানাই দিল, তাহলে সে এখন পুরা ভারতের গভর্নর জেনারেল। তাহলে এখন এই লর্ড বেন্টিকের এই মহান কাজ দেখে তাকে ভারতের গভর্নর জেনারেল বানিয়ে দিল। তাহলে এখন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড বেন্টিক। লর্ড লর্ড বেন্টিক, যিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল, রাজা রামমোহন রায়ের সহযোগিতায় সে সতীদাহ প্রথা রহিত করছে। তো এই বেন্টিক সাহেবকে যখন ভারতের প্রথম গভর্নর জেনারেল বানাইলো, তখন সে চিন্তা করলো, আচ্ছা, এই যে ভারতীয়রা, এই যে এই মূর্খগুলা, এগুলা যে এইভাবে সতীদাহ প্রথা হয়, এইভাবে যে মানুষকে জ্বালায় মারে ফেলে, ঠিক আছে, এখন ওদেরকে তো একটু শিক্ষা দীক্ষা দেওয়া দরকার। এবং দেখতেছে সবার স্বাস্থ্যের অবস্থাও খুবই খারাপ, হ্যাঁ, ডেঙ্গু ম্যালেরিয়া ওই সেই হয়ে সব মরে যায়। এই জন্য লর্ড বেন্টিক চিন্তা করলো, এখন শুধুমাত্র সতীদাহ প্রথা মহিলাদেরকে বাঁচাইলেও হবে না, তাদেরকে চিকিৎসাও করতে হবে। মেয়েদের তো রোগ টোগ একটু বেশি হয়, এই জন্য তাদেরকে চিকিৎসাও করতে হবে। এই জন্য সে চিন্তা করলো যে আমি কিন্তু এগুলা কি মানে কানেক্ট করার জন্য বলতেছি গল্প আকারে। তখন সে চিন্তা করলো, আমি একটা কাজ করি, চট্টগ্রাম মানে কলকাতা মেডিকেল কলেজ নির্মাণ করলো। তখন সে কলকাতা মেডিকেল কলেজ নির্মাণ করে দিল। তাহলে বেন্টিক সাহেব মহিলাদেরকে বাঁচে, আবার মহিলাদের চিকিৎসার জন্য সে কিন্তু কলকাতা মেডিকেল কলেজ তৈরি করছে। এরপর দেখলো যে মেডিকেল কলেজে সবাই পড়াশোনা বাদ দিয়া সবাই টোটো করে ঘুরে, এখন চিন্তা করলো, হায় হায়, ওদেরকে তো একটু এই এই জাতি এগুলাকে একটু শিক্ষিত করতে হবে। তখন সে কলকাতা পাবলিক লাইব্রেরিও প্রতিষ্ঠা করে দিল। তবে মেডিকেল কলেজ তৈরি করার পরে দেখতেছে যে অবস্থা খুবই খারাপ, পোলাপান পড়াশোনা করতেছে না। পরে এদের চিন্তা করলো, আচ্ছা, এদের যেহেতু একা একা পড়তেছে না, তাহলে এরকম আমাদের মতো একটু গ্রুপ স্টাডি করলে কেমন হয়। তখন সবাইকে গ্রুপ স্টাডি করার জন্য কলকাতা পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করে দিয়েছে এই বেন্টিক সাহেব। তার মানে সে দেখো খুব ভালো ভালো কাজ করতেছে। এরপর সে চিন্তা করলো যে মেডিকেলের কলেজের বই যেগুলো, এগুলো তো ইংরেজি। এখন এখন যেহেতু মেডিকেল কলেজের বই ইংরেজি,
তাহলে এই জন্য সে ফার্সির পরিবর্তে একদম ইংরেজি ভাষাই চালু করে দিল, যে এখন থেকে তোমরা ইংরেজি পড়ো। বিভিন্ন আগে আমরা এই পর্যন্ত যে রাষ্ট্রীয় কাজে ফার্সি ইউজ করা হইতো, পরবর্তীতে সে ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা চালু করে দিল। যেহেতু মেডিকেল কলেজের বইগুলো সব ইংল্যান্ড থেকে আনছে, সবগুলো হচ্ছে ইংরেজি, এই জন্য সে ফার্সিকে বাদ দিয়ে ইংরেজি চালু করে দিল। এরপর সে সতীদাহ প্রথা নিষিদ্ধ করছে। এখন দেখিয়েন আবার আপনারা আবার যদি বলেন যে এরকম মেডিকেল কলেজের বই হচ্ছে ইংরেজি, এই জন্য লর্ড বেন্টিক ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা চালু করে দিয়েছে, তাহলে আমাদেরকে পরে বলবো যে কই থেকে শুনছো, এ তো বড় গন্ড মূর্খ। ঠিক আছে, এটা কিন্তু ইতিহাস না। মানে এটাকে আমরা এইভাবে একটু গল্প আকারে পড়তেছি যে লর্ড বেন্টিককে, সে কলকাতা লাইব্রেরি প্রতিষ্ঠা করছে, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করলো, পরে দেখলো যে সবাই ঘোরাঘুরি করতেছে, পড়াশোনা করতেছে না, পরে লাইব্রেরি প্রতিষ্ঠা করে দিল। তো লাইব্রেরি প্রতিষ্ঠা করার পরে সে আবার দেখলো যে মেডিকেল কলেজের ভাষা হলো ইংরেজি, এই জন্য সে ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা চালু করে দিল। এরপর তো সে সতীদাহ প্রথা তো আগেই নিষিদ্ধ করছে। এবার আমরা দেখব লর্ড ডালহৌসি। হ্যাঁ, আমার বোনকে ছোটবেলায় আমি ওই যে লর্ড ডালহৌসি শুই না, ওর নাম তো ডালিয়া, তা আমি ছোটবেলা থেকে লর্ড ডালহৌসি বলতাম। ওই যে সমাজ বইতে পড়ছিলাম লর্ড ডালহৌসি, তো ওখান থেকে হলো লর্ড ডালহৌসি। তা এইটার নাম এটা তো এখন লর্ড ডালহৌসি, সে বেশ সাম্রাজ্যবাদী নেতা ছিল। মানে বুঝছেন যে একদম হিটলার সাম্রাজ্যবাদী ছিল, যে মানে আরেকজনের জায়গা জমি কিভাবে ধ্বংস করে। আমার বোন এরকম ছোটবেলায় সাম্রাজ্যবাদীর মধ্যে ছিল, এখন তো মাথা ঠান্ডা হয়ে গেছে। ওই সময়ও তার মাথা এরকম গরম ছিল, এই জন্য লর্ড ডালহৌসির সাথে মিলেছে। সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী, তাহলে সবচেয়ে বেশি মেজাজ, ওই যে দেখলেই কেমন দেখা যায়, মনে হয় যেন এখনই মারপিট শুরু করবে। তো এই লর্ড ডালহৌসি ছিল সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী। তো এখন দেখলো যে লর্ড বেন্টিক তো যখন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করলো, কলকাতা লাইব্রেরি প্রতিষ্ঠা করলো, এখন লাইব্রেরিতে সবাই গেল। হ্যাঁ, আমরা কিন্তু আজকে মজা করে পড়তেছি, এটাকে সিরিয়াসলি নেওয়া যাবে না। এখন সবাই লাইব্রেরিতে বসে বসে কথাবার্তা বলতেছে, পড়াশোনা করতেছে। এখন পড়ার ফাঁকে ফাঁকে তো অন্য কিছু হইতে পারে, মেডিকেল কলেজে এরকম হয়তো মেডিকেল কলেজে গ্রুপ স্টাডির ফাঁকে ফাঁকে একদম লাইফ পার্টনার হয়ে যায়। ঠিক আছে, এরকমই বেশি হয়। মেডিকেল ডাক্তারদের জীবন দেখলে দেখবেন যে এরকম, যে অথচ ওদের আসলে বিয়ে করার জন্য ওদের ওই ডাক্তারই ভালো, কারণ হচ্ছে যে ওরা বেশি ব্যস্ত থাকে, তো অন্য কেউ এটা বুঝবে না। তো এই জন্য ওরা গ্রুপ স্টাডি করতে করতে তারা এখানে তো তাদের মধ্যে ধরেন একটু ঠিক আছে, একটু বিভিন্ন জিনিস আহ, মনে মনে মিল টিল হয়ে গেল। এখন একজনের বাড়ি এক 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 জায়গায়। ঠিক আছে, তাহলে এখন যেহেতু একটু তাদের মধ্যে একটু আত্মার মিল হয়ে গেছে, এখন তাদের তো যোগাযোগ রক্ষা করতে হবে। পরে লর্ড ডালহৌসি চিন্তা করলো যে না, এখন তো তাদের মধ্যে আমি তো মাঝখানে কাওয়াবে হাড্ডি হয়ে লাভ নাই। তখন সবাই মিলে বলল তারে যে ভাই, এখন আপনি তো আমাদের মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করলো লর্ড বেন্টিক, কলকাতা লাইব্রেরি প্রতিষ্ঠা করে দিল লর্ড বেন্টিক সাহেব, আপনি তো আমাদের জন্য কিছুই করতেছেন না। এখন আমরা তো একটু মনে মনে একটু মন মনের মিল হয়ে গেছে, এখন কিছু একটা ব্যবস্থা করেন। তখন ডাল লর্ড ডালহৌসি বললো যে ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে টেলিগ্রাফ লাইন স্থাপন করে দেই, তোমরা এখন একটু ফোনে কথাবার্তা বলো, একটু চিঠিপত্র দাও। তখন সে সর্বপ্রথম টেলিগ্রাফ লাইন প্রতিষ্ঠা করছে 1850 সালে লর্ড ডালহৌসি। তার মানে দেখেন, কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা লাইব্রেরির পরে এই ঘটনাটা ঘটে গেছে। এরপর এখন তো বাঙালি তো বোঝেন, ওই যে বসতে দিলে শুইতে চায়। এখন 1850 সালে টেলিগ্রাফ লাইন পাই এসে চিন্তা করলো না, এখন সবাই আবার গেল যে ভাই, এখন তো আমরা ফোনে কথাবার্তা তো অনেক বললাম, এখন তো একটু দেখা সাক্ষাৎ করতে হয়, দেখা সাক্ষাৎ না করলে তো মন মানতেছে না। তখন সে বলেছে ঠিক আছে, তোমাকে বাঙালি এত আবেগ যেমন, ঠিক আছে দাও, তোমাদেরকে আমি রেল যোগাযোগের সূচনা করে দেই। তখন 1853 সালে সেই আবার এই যে এই দুই তাদের সাথে দেখা করার জন্য রেল যোগাযোগ ব্যবস্থা চালু করে দিল, যাতে রেলে করে একটু নির্বিঘ্নে যাইতে পারে। তাহলে আমরা সর্বপ্রথম দেখলাম 1853 সালে ভারতীয় উপমহাদেশে রেল যোগাযোগ চালু করে লর্ড ডালহৌসি, টেলিগ্রাফ লাইন চালু করে লর্ড ডালহৌসি। তার মানে সে যোগাযোগকে বেশি গুরুত্ব দিছে। এরপর 1854 সালে এখন বলতেছে না, আমরা রেল যোগাযোগ করলাম, টেলিগ্রাফ লাইনও স্থাপন করলাম না, এখন আমরা একটু মাঝে মাঝে একটু একটু সিটি টিটি লিখলে তো ভালো। আমরা ধরেন একটা সিটি যদি পাই কেউ 10-12 বার পরে, আগে দেখেন না বাংলা সিনেমায় দেখতেন সিটি একটা পাইলে 30 বার পড়া যায়। এখন বললো যে না, আমরা টেলিগ্রাফ লাইন স্থাপন করছেন, দেখা সাক্ষাৎ করছি, এখন একটু সিটি পত্র দিতে পারলে একটু ভালো, যাতে বারবার একটু সিটিটা পড়ে একটু মন ভালো থাকে। এখন সে চিন্তা করলো যে ঠিক আছে যাক, তোমাদেরকে চিঠিপত্রের ব্যবস্থাও চালু করে দিল। তার মানে সেই টেলিগ্রাফ লাইনও স্থাপন করলো যোগাযোগ করার জন্য।
আহ, রেলওয়ে ব্যবস্থা করলো, আবার চিঠিও দিল যাতে একটু চিঠিপত্র দেওয়া যায়, বারবার একটু পড়া টরা যায়। তো এরপর ঘটনা ঘটলো। এখন তো এখন যেহেতু এত মানে আত্মার মিলের এত যেহেতু ওই যে প্রেম করার যাতে এত সুবর্ণ সুযোগ সে তৈরি করে দিল, এখন তখন তো বোঝা গেল এখন সে খুব ভালো মানুষ। এখন এইখানে ওই যে বিধবা যারা আছে, এখন ধরেন যে স্বামী মরে যাওয়ার পর কলকাতা মেডিকেলে ভর্তি হইলো, তখন ওই তাদের মধ্যে একটা প্রণয় শুরু হয়ে গেল। এখন তো চিন্তা করলো হাই হাই, এখন তো মেয়ের তো আগে বিয়ে একটা হয়েছে, তখন লর্ড ডালহৌসি বললো সমস্যা নাই, তোমাদের মধ্যে যেহেতু যোগাযোগ ভালো, বিয়েও করে ফেলো। তখন 1856 সালে সে কি বলে বিধবা বিবাহ আইনও চালু করে দিল। তার মানে দেখেন যোগাযোগের ফলে অনেক কিছুই কিন্তু ঘটে গেল। তো 1556 সালে যেটা হলো যে যখন আসলে লর্ড বেন্টিক যখন বিধবাদেরকে সতীদাহ প্রথা যখন নিষিদ্ধ করলো, তখন দেখলো যে ওই মেয়েরা তো এখন বাপের বাড়িতে, যেহেতু স্বামী মারা গেছে এখন বাপের বাড়িতে, এখন তো এটা নিয়ে ফ্যামিলিগত ভাবে একটা ঝামেলা শুরু হচ্ছে। এত বিধবা মেয়ে যে 12 বছর বয়সে তার স্বামী মারা গেছে, এখন তাকে, তার তো লাইফ সিকিউরিটির অনেক কিছু দরকার আছে, এই জন্য তাকে অবশ্যই বিয়ে দিতে হবে। এই জন্য তখন সে এই যে আমাদের যে বিধবা বিবাহ আইন প্রথা প্রচলনের জন্য যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই তার সহযোগিতায় লর্ড ডালহৌসি এখানে বিধবা বিবাহ যেটা সেটাকে সূচনা করলো 1856 সালে। আমি যে গল্পটা বললাম এটা থিওরিটা মনে রাখলে কিন্তু মনে রাখা যাবে। ওই যে ওয়েলেসলি বললো ওয়েল ঠিক আছে যুদ্ধ করো, এখানে লর্ড বেন্টিকের সাথে এইভাবে মনে রাখলে বেশি মনে থাকবে, কানেক্ট করে করে একটার সাথে। তো লর্ড ডালহৌসি বিবাহ বিধবা বিবাহ প্রথা চালু করলো। তো এরপর আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই যে বসে আছে বেচারা, সে বিধবা বিবাহ নিয়ে অনেক চেষ্টা চেষ্টা করছে। পরবর্তীতে তার প্রথম তার বন্ধুর ছেলের সাথে এক বিধবা নারীর বিয়ে দিছে, এরপর আবার তার ছেলেকেও এক বিধবা নারীর সাথে বিয়ে দিছে। তো এইবার হচ্ছে বিদ্যাসাগরকে সমর্থন করে বিধবা বিবাহ আইন প্রণয়ন করেন লর্ড ডালহৌসি, কিন্তু এই আইনে স্বাক্ষর করেন। এখন খেয়াল করেন ভালো করে বুঝেন যে লর্ড ডালহৌসি এই বিধবা বিবাহ আইনটা প্রণয়ন করছে, কিন্তু এই আইনটা গ্রেজেট আকার হইতে হবে না, গেজেট আকারে আসতে হবে, গেজেট গেজেট করবে। এই গেজেট আকারে স্বাক্ষর করছে, এই আইনটাতে স্বাক্ষর করছে তার পরবর্তী লর্ড, লর্ড ক্যানিং। তার পরবর্তী যে লর্ড তার নাম হচ্ছে লর্ড ক্যানিং। সে এই বিধবা বিবাহ আইনের যেই খসড়া সেটাতে স্বাক্ষর করছে। তাহলে আইনে স্বাক্ষর করছে, নিবন্ধিত আইন করছে, আইনে স্বাক্ষর করছে লর্ড ক্যানিং। আর এইটার প্রক্রিয়াটা বিধবা আইন প্রণয়ন করছে, এইটা আইনটা তৈরি করছে লর্ড ডালহৌসি। এর পরবর্তীতে আরেকজন এসে সেটাকে স্বাক্ষর করে নিয়মে পরিণত করছে। তো এখন আমরা দেখব সত্য বিলোপ নীতি, এটার নাম হচ্ছে ডালহৌসি। এখন খেয়াল করেন, আমরা শুরুতেই বলছিলাম লর্ড ডালহৌসি ছিল বিশাল সাম্রাজ্যব্যাপী, মানে সে সাম্রাজ্যবাদী ছিল। দেখেন সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী ছিল লর্ড ডালহৌসি। মানে এখন সে বলল সে একটা নীতি প্রণয়ন করছে, এটার নাম হচ্ছে সত্য বিলোপ নীতি। এই নীতিটা হচ্ছে বলছে বাংলায় যদি এমন কোনো কদর রাজ্য, মানে ব্রিটিশদের অধীনস্থ কোনো রাজ্যের কোনো রাজা যদি এবং প্রজা বিদ্রোহ এবং বিভিন্ন কারণে জর্জরিত হয়ে তার ক্ষমতা হ্রাস পায়, তখন এই এই বোকা রাজাকে ওখান থেকে কি অপদার্থ প্রমাণিত হবে এবং তাকে রাজ্য থেকে তার থেকে রাজ্যটা কেড়ে নেওয়া হবে। তার যে রাজ্য সরাসরি ব্রিটিশদের আন্ডারে চলে আসবে। এই জন্যই তাকে বলছে সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী আহ, মানে লর্ড। সে বলছে যে যদি কেউ অযোগ্য হয়, রাষ্ট্র পরিচালনায় কেউ যদি, রাজ্য পরিচালনা যদি কেউ অযোগ্য হয়, তারটা ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে চলে আসবে। এরপর যদি কোনো দেশীয় রাজার কোনো ছেলে সন্তান না থাকে, উত্তরাধিকারী না থাকে, ছেলে সন্তান না থাকে, তাহলে তার মৃত্যুর পরে তার রাজত্ব চলে আসবে ব্রিটিশদের আন্ডারে। এই জন্য যখন এই নীতি করছে তখন রাজারা ছেলে সন্তানের জন্য একের পর এক বিয়ে করতো, অথচ জানতো, অথচ কি তার ছেলে সন্তান না হলেও যে চলে আসবে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে, রাজ্যটা চলে যাবে। এইটা হলো সত্য বিলোপ নীতি। মানে হচ্ছে যে কেউ কোনো রাজা যদি অপদার্থ হয় তখন তার রাজ্য সরাসরি ব্রিটিশদের আন্ডারে চলে আসবে, আর ছেলে সন্তান না থাকলে তাদের যে রাজ্য ব্রিটিশদের অধীনস্থ হয়ে যাবে। এটাকে হলো সত্য বিলোপ নীতি। এটাকে তৈরি করছে লর্ড ডালহৌসি। সে ছিল একটু আগ্রাসী মতের লর্ড। আচ্ছা, তাহলে অধীনতা মূলক মিত্রতা, এটা কে তৈরি করছে বলেন তো?
অধীনতামূলক মিত্রতাকে কার নীতি বলেন? আছেন আপনারা? আমি কিন্তু শুনতেছি না। ভাইয়া লর্ড হ্যাঁ, কারা কারা আছেন? আছেন তো অনেকেই। অধীনতামূলক মিত্রতা কে কে তৈরি করছে? ওই যে লর্ড ওয়েলেসলি, সে বল টিপু সুলতানকে বলল আচ্ছা ওয়েল ঠিক আছে যুদ্ধ করো আইসা। লর্ড ওয়েলেসলি টেকনিকটা দিলাম না, লর্ড ওয়েলেসলি, যে ওয়েল ঠিক আছে যুদ্ধ করো বললো না। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা তৈরি করলো, একটু মনে রাখতে হবে তো। এরপর অ্যান্সার দিছে আদরি আপু। দিছে, কিন্তু আমি তো শুনি নাই। এটা অনেকে অ্যান্সার দিছিল। আনসার দেওয়ার সময় অনেকে হয়তো ওই যে মিউট করে থাকলে, আর আমাকে এখানে কমেন্ট করলে লাভ নেই, কারণ আমি দেখবো না, স্ক্রিনে থাকলে দেখা যায় না কমেন্ট। না ইয়াতে মুখে বলছে ভাই। আচ্ছা, লর্ড ক্যানিং ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল। কিরকম দেখা যায় তাই না? দেখলে একটু মনে হয় কি একটু মন খারাপ, তাই না? লর্ড ক্যানিংকে দেখলে কি মনে হয়? মনে হয় যেন সেই বেচারা একটু চাপে আছে, একটু কেমন যেন একটু মন টন খারাপ করে বসে আছে কোট একটা পরে। তা এখন তার অনেক মন খারাপ ছিল, মানে বসে বসে জিমাইছে, মন খারাপ, কোন দেশে পাঠাইলো ইংরেজরা। তো এখন এই জন্য সে মানে খুবই চাপে আছে, মন খারাপ। কারণ কেন চাপের কারণটা কি জানেন? দেখেন ওর জ্যাকেটে কোনো পকেট টকেট নাই। এই জন্য সে দেখলো যে এমন এক জায়গায় আসছে যেখানে সব খুচরা পয়সা, মানে পয়সার ধরেন যে সে কোনো কিছু কিনতে যাবে, একটু জ্যাকেট ট্যাকেট কিনবে বা একটু খাবে টাবে, কারণ কিনতে গেলে কতগুলা খুচরা কয়েন কতগুলা নিয়ে যেতে হচ্ছে, মানে খুচরা পয়সার জ্বালায় সে বিদেশি হয়ে যাচ্ছে। এই জন্য সে বললো, এই জন্য তার মন দিল খারাপ। পরে চিন্তা করলো এখান থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায়, পরে বলে যে যা, না না থাকবে বাঁশ না বাজবে বাঁশি। তখন সে উপমহাদেশে খুচরা পয়সা যেগুলা, এই যে পয়সা সিকি আদুলি, এগুলা সব বাদ দিয়ে উপমহাদেশে কাগজের মুদ্রা চালু করেন। এই যে খুচরা পয়সার ঝামেলা থেকে বাঁচার জন্য, যে মন খারাপ তার, এই বাঁচার জন্য সে উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন। তাহলে 1757 সালে সিপাহি বিদ্রোহের সময়, তাই না? 1757 সালে তিনি সর্বপ্রথম কাগজের মুদ্রা চালু করেন। এরপরে ঘটনা ঘটছে কি দেখেন, এই যে দেখেন বেচারা বসে বসে জিমায়, মন খারাপ জিমায়, দেখছেন? মানে তার ঘুম আসে, এমন এক জায়গায় আসছে এখানে রাজ্য পরিচালনা করতে এসে তার ঘুম আসে। এই জন্য সে চিন্তা করলো যে না, এই জীবাণুর জন্য কিভাবে উপায় বের করা যায়। এখন বলেন তো, জীবাণু রোধ করার জন্য কি করতে হবে? চা কফি। চা কফি, এই তো। তখন সে চিন্তা করলো যে আমি একটু চা কফি খাই। তখন সে ভারতবর্ষে চা কফির প্রচলন শুরু করলো। ঠিক আছে, এরপরে ক্যানিং সাহেব চিন্তা করলো যে আমি তো এই বাংলাদেশের চিন্তা দেখছে ভারতবর্ষ পরিচালনা করতে আইসা সে ঘুমাইতে পারতেছে না, মানে তার জীবানী আসে, পরে চা কফি খায়া কোন রকম রাজ্য পরিচালনা করতেছে। পরে দেখছে না, এভাবে তো সম্ভব না। পরে সে চিন্তা করলো একটা কাজ করি, মোশাররফ করিমের পুলিশের দায়িত্ব দিয়ে দেই। তখন সে মোশাররফ করিমের ধরে নিয়ে আসলো, আইনা পুলিশ বানিয়ে দিল, যে ভাই তুমি এখন থেকে পুলিশ, আমি একটু চা কফি খাই, ঠিক আছে, খায়া একটু জীবানি থেকে বাঁচে। তার মানে উপমহাদেশে সর্বপ্রথম কাগজের মুদ্রা প্রচলন করছে লর্ড ক্যানিং। আর 1661 সালে পুলিশি ব্যবস্থা চালু করছে লর্ড ক্যানিং। একটু নাম আজানের বিরুদ্ধে